আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের শিক্ষক নিবন্ধন প্রিলির এই সিরিজের সেকেন্ড ভিডিও। আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম বৃত্ত নিয়ে প্রথম অংশ। আজকে আমরা বৃত্ত নিয়ে লাস্ট অংশ আলোচনা করব এবং এই দুটো ভিডিও দেখা হলে আমরা গ্যারান্টি দিব বৃত্ত নিয়ে শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষায় যে প্রশ্ন আসুক না কেন একজন পরীক্ষার্থী তা উত্তর করতে পারবে। আশা করি এই ভিডিওটা দেখার পরে যদি বিগত বছরের প্রশ্ন নিয়ে তুমি বসো এবং বৃত্ত নিয়ে যে প্রশ্নগুলো এসছে এগুলো যদি উত্তর করার চেষ্টা করো, আমি আশা করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি সঠিকভাবে করতে পারবে। একজন নিবন্ধন পরীক্ষার্থী হিসেবে আমি বলবো শুধুমাত্র যে শিক্ষক নিবন্ধনের আমার ক্লাসগুলো দেখতে হবে তা নয়। যেহেতু ম্যাথের প্রিপারেশন রিলেটেড কথা এখানে হচ্ছে, সুতরাং এখানে আমি যে ট্রাইগোনোমেট্রির ক্লাসগুলো দিয়েছি সেগুলো যদি তুমি করে ফেলো তাহলে অবশ্যই তুমি ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তুমি উত্তর করতে পারবে। আমার জব ম্যাথের যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো যদি দেখো তাহলে অবশ্যই তোমার বেসটা কি হবে, শক্ত হবে। তাহলে আমার এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আমার যে ইউটিউব চ্যানেল শাহাদাত ক্লাসরুম সেটা সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশনটা চালু করে রাখতে হবে যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায়। এবং ক্লাসগুলো করার সময় অবশ্যই খাতা কলমটা নিয়ে মনোযোগ সহকারে ক্লাস করার মতো করেই করতে হবে যাতে করে জিনিসগুলো তোমার বোধগম্য হয় এবং তুমি পরীক্ষার খাতায় এগুলো সঠিকভাবে উত্তরটা করতে পারো। তো ওকে, আজকে কথা না বাড়িয়ে চলো আমরা দেখি বৃত্ত নিয়ে আমাদের লাস্ট ক্লাসে আজকে কি রয়েছে। ওকে, আমরা স্ক্রিনে কিছু প্রশ্ন দেখছি। এই যে প্রশ্নগুলো আমরা দিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরগুলোতে বৃত্ত সম্পর্কিত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা প্রশ্ন। সেগুলা আমি সেগুলা স্কুলের হতে পারে, কলেজের হতে পারে। আমি জাস্ট কয়েকটা প্রশ্ন সংগ্রহ করেছি। এই প্রশ্নগুলো আমি লাইভ এমসিকিউ নামে একটা ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যেহেতু তাদের কাছ থেকে প্রশ্নগুলো নিয়েছি। ওকে, তাহলে এখানে আমরা একটা প্রশ্ন দেখছি, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কোন চাপ কেন্দ্রে এক্স ডিগ্রি কোণ উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য কত। একটা প্রশ্ন দেখছি, একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। এইরকম আমরা চারটি প্রশ্ন এখানে দিয়েছি। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এখনই আমাদের হয়তো বুঝতে সমস্যা হবে, কিন্তু আমরা যদি আজকের ক্লাসটি করার পরে যখন এই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো আশা করা যায় যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা সহজেই বুঝতে পারবো। তো চলো আগে আমরা ক্লাসটা করি, তারপরে হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা কথা বলবো এবং আশা করি তোমরা সহজেই এটা বুঝতে পারবে। ওকে, আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে স্পর্শক। কারণ বিগত ক্লাসে বৃত্তর ক্লাসে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, তারপর থেকে আমরা আজকে স্টার্ট করছি এবং প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক। স্পর্শক বিষয়টা আসলে কি। আমরা একটা বৃত্তের ভিতর দিয়ে যদি একটা, এই যে নিচের চিত্রটা যদি আমরা দেখি, একটা বৃত্তের ভিতর দিয়ে যদি একটা সরল রেখা নিয়ে যাই তাহলে এই সরল রেখাটা বৃত্তকে দুটো পয়েন্টে ছেদ করতে পারে। অর্থাৎ একটা সরল রেখা একটা বৃত্তকে একই সমতলের মধ্যে একটা সরল রেখা একটা বৃত্তকে কেবলমাত্র দুটো পয়েন্টেই ছেদ করতে পারে। এই যে একটা জি একটা এইচ পয়েন্টে ছেদ করেছে, কিন্তু আমরা এখানে দেখছি এই সরল রেখাটা এই বৃত্তটার এখান দিয়ে এমন ভাবে গেছে যে এই বৃত্তটাকে কেবল একটি মাত্র পয়েন্টে ছেদ করেছে, আই পয়েন্টে ছেদ করেছে। এটা ছেদ তো না, এটা স্পর্শ করে গেছে। তাহলে যদি একটি সরল রেখা একটি বৃত্তকে কেবলমাত্র একটি পয়েন্টে স্পর্শ করে তবে এই সরল রেখাটাকে বলা হয় এই বৃত্তের স্পর্শক। তাহলে এখানে স্পর্শকটার নাম কি, বিসি, যেটা এই বৃত্তটাকে একটা পয়েন্টে স্পর্শ করেছে। আর আই বিন্দুটাকে বলা হয় স্পর্শ বিন্দু। এই যে আই বিন্দুটা এটাকে বলা হয় স্পর্শ বিন্দু। তাহলে স্পর্শক বিষয়টা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তাহলে স্পর্শক হচ্ছে একটি বৃত্তকে কেবলমাত্র একটি পয়েন্টেই স্পর্শ করবে। যদি একের বেশি অর্থাৎ দুটো পয়েন্টে স্পর্শ করে, দুটো পয়েন্টে ছেদ করে, তাহলে সেটাকে আমরা ছেদক বলবো, স্পর্শকার বলবো না। তাহলে স্পর্শক বিষয়টা আমরা ক্লিয়ার। এবার আমরা এই স্পর্শক নিয়ে একটা কথা বলবো। যদি আমরা বৃত্তের কোনো বিন্দুতে একটা স্পর্শক আঁকি, এই যে আমরা এ বি একটা স্পর্শক এঁকেছি, এদিকে আরো বর্ধিত করা যায়, আমরা এখান থেকে একটা অংশ এঁকেছি। তাহলে এই যে একটা বৃত্তের আমরা একটা স্পর্শক এঁকেছি এ বি, এই এ বি স্পর্শক বৃত্তটিকে এ বিন্দুতে কি করেছে, স্পর্শ করেছে। আমরা কেন্দ্র থেকে ওই স্পর্শ বিন্দু যোগ করলাম, কেন্দ্র থেকে কি করলাম, স্পর্শ বিন্দু যোগ করলাম। যদি কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু যোগ করা হয় তাহলে আমরা যেটা পাবো সেটা কি, এটা ব্যাসার্ধ, নিঃসন্দেহে এটা কি, এটা একটা ব্যাসার্ধ। তাহলে এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী, স্পর্শ বিন্দুতে যোগ করেছি। এই ব্যাসার্ধটা অবশ্যই এই যে স্পর্শকের সাথে যে কোণটা তৈরি করবে সে কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। এর অর্থ কি, এর অর্থ হলো এসিটা হচ্ছে এ বির উপরে কি হবে, লম্ব হবে। অর্থাৎ এসি লম্ব
এবি হবে। এই কথাটা এখানে বলা হয়েছে, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে বৃত্তের যে কোনো বিন্দুতে, এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। অর্থাৎ এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ তার উপরে কি হবে, লম্ব হবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তার মানে আমি যেখানেই স্পর্শক আঁকি না কেন, আমি যদি এই বিন্দুতে একটা স্পর্শক এখানে আঁকি আর এখান থেকে যদি এটা আমরা যোগ করি, তাহলে এইটা অবশ্যই এর উপরে লম্ব হবে, অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তার মানে বৃত্তের যে কোনো বিন্দুতে আমি যদি স্পর্শক আঁকি এবং যে স্পর্শ বিন্দু সেটা যদি আমরা কেন্দ্রের সাথে যোগ করি, তাহলে যে ব্যাসার্ধটা পাবো, এই ব্যাসার্ধটা স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে, অর্থাৎ একে অপরের উপরে কি হবে, লম্ব হবে। আমরা বিষয়টা ক্লিয়ার? তাহলে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব। আমরা যখন জিওমেট্রিক ক্লাস নিব এগুলো অবশ্যই প্রমাণ সহকারে দিব। এখন আমরা জাস্ট এই প্রপার্টিগুলো কি করব, আমরা বুঝে জাস্ট একটু মনে রাখবো। ওকে, এরপরে আমরা যদি বৃত্তের বাইরের কোনো একটা বিন্দু নেই, এই যে বৃত্তের বাইরের আমরা বলছি এটা একটা বৃত্ত, এই যে এটা একটা বৃত্ত, বৃত্তের বাইরে আমরা একটা বিন্দু নিলাম, সাপোজ বিন্দুটা হলো পি। যদি পি বিন্দু থেকে আমরা বৃত্তের দুটো স্পর্শক আঁকি, এই যে এখানে একটা স্পর্শক আঁকলাম, একটা হলো আমরা বললাম একটা পিবি, আর একটা স্পর্শক আমরা আঁকলাম এখানে, এটার নাম দিলাম হচ্ছে পি এ। আর বৃত্তের কেন্দ্র আমরা বলছি এখানে, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। ওকে, তাহলে এই একটা স্পর্শক, তাহলে এখানে যদি আমরা কেন্দ্র থেকে বি বিন্দু যোগ করি, তাহলে এই কোণটা তো অবশ্যই 90 ডিগ্রি হবে, এর আগেরটাতে আমরা জেনে আসলাম। একইভাবে এটা যদি আমরা এখানে যোগ করি এই বিন্দু, তাহলে এই কোণটাও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। মজার ব্যাপার হচ্ছে বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে যদি আমরা বৃত্তের দুটো স্পর্শক আঁকি, তাহলে ওই স্পর্শক দুটো অবশ্যই কি হবে, অবশ্যই সমান হবে, অর্থাৎ পিবি সমান কি হবে, পিএ। অর্থাৎ এই যে স্পর্শকটা এবং এই স্পর্শকটা সমান হবে। কি বলছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয় দূরত্ব সমান। এখানে আমরা এটুক তো আমরা বুঝতে পারছি, কি বলছে, ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। অর্থাৎ এই যে এই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দূরত্ব কত, পিবি একটা, অর্থাৎ এই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দূরত্ব মানে এই স্পর্শকটার এটা দৈর্ঘ্য, তাহলে পিবি এবং পিএ এই দুটো কি হবে, এই দুটো পরস্পর সমান হবে। আমরা তাহলে এই বিষয়টা বুঝতে পারলাম। তাহলে আমরা একটা জিনিস এই প্রথমটাতে জানলাম কি, আমরা প্রথমটাতে জানলাম যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হবে। আবার আরেকটা জানলাম, বহিস্থ বিন্দু থেকে যদি দুটো স্পর্শক আঁকা হয় তাহলে অবশ্যই সেই স্পর্শক দুটো পরস্পর সমান হবে। ওকে, আমরা এখানে ছোট্ট কয়েকটা বিষয় আলোচনা করব। এগুলো হচ্ছে প্রথম বৃত্তর যে প্রথম ভিডিও সেটাতে আমরা দিয়েছিলাম, জাস্ট একটু রিভিউ করার জন্য আমরা দুটো প্রশ্ন উত্তর এখানে আমরা দিয়েছি। এখানে এরকম একটা প্রশ্ন আমি কিন্তু দিয়েছিলাম তোমাদের উত্তর করার জন্য, সেখান থেকে আরেকটা প্রশ্ন এখানে আমরা একটু দেখে নেব। আমরা এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, এবিসিডি একটি বৃত্ত, এই বৃত্তের ও হচ্ছে কেন্দ্র, এবং আমি যদি এই যে বিসিডি, এই যে বিসিডি যদি আমি একটা উপচাপ চিন্তা করি, বিসিডি হচ্ছে একটা উপচাপ, ছোট চাপ, তাহলে বিসিডি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে 108 ডিগ্রি, 108 ডিগ্রি। আবার এই চাপেরই বৃত্তস্থ কোণ এই যে বিএডি, তাহলে এখানে কোণ বিওডি সমান কত দেওয়া হয়েছে, 108 ডিগ্রি। তাহলে এই যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক কি হবে, বৃত্তস্থ কোণ, কোণ বি এডি সমান হাফ কোণ বিওডি। তাহলে এটা কত হবে, হাফ গুণিত 108 ডিগ্রি সমান এটা হচ্ছে 54 ডিগ্রি। ওকে, তাহলে 54 ডিগ্রি আমরা পেলাম, অর্থাৎ এই 108কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 54 হবে। তাহলে এই কোণটার মান আমরা কত পেলাম, এই কোণটার মান পেলাম হচ্ছে 54 ডিগ্রি। আমাকে জিজ্ঞেস করেছে কোন বিসিডি এক্স এর ভ্যালু কত, এই যে কোন বিসিডি এক্স এর ভ্যালু। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো বারবার বলছি যে এবিসিডি, এই যে এটা একটা চতুর্ভুজ, এটা কোথায়, এটা বৃত্তে অন্তর্লিখিত। আমরা কিন্তু প্রথম ভিডিওতে কথাটা বলেছি যে এবিসিডি একটা চতুর্ভুজ যদি বৃত্তে অন্তর্লিখিত হয়, তাহলে ওই চতুর্ভুজের বিপরীত দুটো কোণ মিলে কত হবে, 180। তাহলে এ কোণ আর এই যে এই সি কোণ, এই দুটো মিলে কত হবে, 180। তার মধ্যে এই কোণটা যদি 54 হয়, তো এই কোণটা কত হবে, সম্পূরক। 180 দুটো কোণের যোগফল যদি 180 হয়, তাহলে পরস্পরকে কি বলা হয়, সম্পূরক কোণ বলা হয়। তাহলে এই দুটো মিলে যদি 180 হয়, তার মধ্যে একটা 54, তাহলে বাকিটা কত হবে, তো এক্স ইকুয়াল টু কত হবে, 180 থেকে 54 বাদ দিলে হবে। তাহলে 10 থেকে 4 বাদ দিলে 6, হাতের 1 ফেরত দিলাম, এখানে কত হলো, এখানে হলো 6, তাহলে এখানে হলো 2, 8 থেকে 6 বাদ দিলে 2, 1 থেকে 0 বাদ দিলে 1, তাহলে কত হলো, 126 ডিগ্রি। তাহলে এই এক্স এর মান কত হলো, এক্স সমান 126 ডিগ্রি।
আমরা এটা উত্তর করতে পারি, তারপর আমরা একটু রিভিউ করলাম যেহেতু আমরা এর আগে এটা উত্তর করেছি। ওকে, এবার আমরা নেক্সট একটু বৃত্তটা দেখি। এখানেও কিন্তু বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ আঁকা হয়েছে, এ বি সি ডি, একটি চতুর্ভুজ আঁকা হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে কোন ডিসিই কোণের মান, এই বহিস্থ কোণটার মান বের করা, অর্থাৎ কোন ডিসিই কোণের মানটা আমরা বের করবো। এটা হট, এর মানটা কত আমরা বের করতে চাই। আচ্ছা, এই কোণটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা বলছি এই কোণ আর এই সি কোণ, বিপরীত দুটো কোণ মিলে কত হবে? 180। তাহলে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হচ্ছে, এই দুটো মিলে যদি 180 হয় তাহলে এটা 80, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 100 ডিগ্রি। আচ্ছা বলো তো দেখি, এই যে বিসিই, এটা একটা সরল রেখা নিশ্চয়ই, এটা একটা কি? এটা সরল রেখা। আর একটা সরল রেখার উপরে যে কোণ তৈরি হয় সেটা দুই সমকোণ, মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এই যে একটা সরল রেখার উপরে টোটাল কোণটা হলো 180, তাহলে এখান থেকে শুরু করে এই কোণটুকু যদি 180 হয় টোটালটুকু, তার মধ্যে এইটুকু যদি 100 হয়, তাহলে এইটুকু কত হবে? এটুকু হচ্ছে 80 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, এত হিসাব নিকাশ করার দরকার নেই, এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণটার সমান। এই যে বহিস্থ কোণটা, এই বহিস্থ কোণটা অর্থাৎ ডিসিই, এই যে বহিস্থ কোণটা, এই বহিস্থ কোণটা অন্তস্থ মানে ভিতরের যে কোণটা তার বিপরীত, অন্তস্থ বিপরীত, অর্থাৎ তার পাশে যে সন্নিহিত কোণটা রয়েছে, তার পাশে যে সন্নিহিত কোণটা রয়েছে, অ্যাডজাসেন্ট যে কোণটা রয়েছে তার বিপরীত যে কোণটা রয়েছে তার সমান হবে। অর্থাৎ এটা যা হবে এটাও তাই হবে। আমরা হিসাব করেও বের করলাম, কিন্তু আমরা হিসাব করার দরকার নেই, পরীক্ষাতে যখন আসবে। অর্থাৎ এই বহিস্থ কোণটা হবে এর অন্তস্থ বিপরীত, অর্থাৎ এই কোণটার সমান, অর্থাৎ ডিসি সমান কত হবে? 80 ডিগ্রি। ওকে, এটা আমাদের প্রথম ভিডিও থেকে একটু প্রশ্ন, আমরা জাস্ট একটু রিভিউ করলাম। ওকে, আমরা এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল। বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৃত্তের পরিধি। আমরা এখানে একটা বৃত্ত এঁকে নিলাম। ওকে, এখন এই যে আমরা বৃত্তটা এখানে এঁকেছি, এই বৃত্তটার আমরা বললাম যে এটা হচ্ছে কেন্দ্র। ওকে, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা কি বলেছি? সেটা হচ্ছে ব্যাসার্ধ আর দিয়ে প্রকাশ করলাম এটাকে। ওকে, আমরা পরিধি কোন জায়গাটুকুকে বলেছি? এই যে দাগটা রয়েছে, এই যে দাগটা, এই যে যেই রেখাটা, যে বক্ররেখাটা, যেই বক্ররেখাটা দিয়ে বৃত্তটা তৈরি হয়েছে, এই যে বক্ররেখাটা, এই বক্ররেখাটার যে দৈর্ঘ্য, এই বক্ররেখাটাকে যদি আমরা এখান থেকে কেটে নেই, এখান থেকে কেটে যদি আমরা কি করি, কেটে যদি এটাকে সোজা করি, সোজা করে এরকম সোজা করলে এরকম কি পাবো? একটা লম্বা একটা সুতার মতো পাবো, লম্বা একটা দড়ি পাবো। এটাকে কেটে যদি সোজা করি লম্বা, তাহলে এই যে এই দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটার নামই হলো পরিধি, এই দৈর্ঘ্যটার নামই হলো পরিধি। তাহলে এই যে এই বক্ররেখাটার দৈর্ঘ্য কত, এই দৈর্ঘ্যটা বের করাই হলো পরিধি। আমরা পরিধি, বৃত্তের পরিধির আমরা সূত্রটা মনে রাখবো, 2πr। বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। তাহলে এই পায়ের মান সাধারণত এটা অমূলদ সংখ্যা, এটাকে আমরা মান হিসাব করার সুবিধার্থে ধরি 3.1416, আমরা এটা ধরে থাকি। এটা একটা অমূলদ সংখ্যা, এটা শেষ করা যাবে না, এটা চলতেই থাকবে। অমূলদ সংখ্যা নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস দিব আর কি। তো যাই হোক, আমরা এটা নিয়ে যেটা বলছিলাম, বৃত্তের পরিধি হচ্ছে, আমরা মনে রাখবো বৃত্তের এই টোটাল সুতাটার দৈর্ঘ্য হচ্ছে 2πr। তার মানে এই পরিধিটা কত বড় হবে এটা নির্ভর করছে আর এর মানের উপরে। তার মানে আমার যদি এরকম হয় যে আরটা হচ্ছে 2 মিটার, তাহলে কত হবে? 2 গুণিত পায়ের মান যদি 3.1416 ধরি, আর এর মান 2 মিটার ধরি। ওকে, আমরা যদি ক্যালকুলেটর দিয়ে মানটা বের করে লেখার চেষ্টা করি এখানে, তাহলে মানটা হবে 12.5664 মিটার। ওকে, সাধারণত পরীক্ষায় যখন প্রশ্নগুলো আসে তখন পায়ের মান দিয়ে গুণ করতে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হয় না, পাই সহ উত্তরটা থেকে যায়। কিভাবে উত্তরটা থাকে আমরা যদি দেখাই, তাহলে এভাবে উত্তরটা থাকে যে 2 মিটার যদি ব্যাসার্ধ হয় তার পরিধি কত, তাহলে উত্তরটা কিভাবে থাকবে? এইভাবে থাকবে অনেক সময় যে 2π ইন্টু আর এর মান কত, 2 সমান কত, 4π। এভাবেই কিন্তু অ্যান্সারগুলো থাকবে, অর্থাৎ পায়ের মান দিয়ে গুণ করতে বলা হয় না, কারণ সেখানে তো আমরা ক্যালকুলেটর পাবো না। তাহলে আমরা জাস্ট এখান থেকে যদি পরিধির বিষয়টা মনে রাখি যে পরিধি 2π, অর্থাৎ আমরা যদি শুধুমাত্র একটা বৃত্তের যদি ব্যাসার্ধটা জানা থাকে তাহলেই কিন্তু আমরা তার পরিধিটা পেয়ে যাবো। এখন আমরা পরিধি জেনে কি করব? পরিধির কাজ কি? ওকে, এই পরিধিটা আমরা যদি বলি যে এটা একটা সাইকেলের চাকা। ওকে, এটা একটা সাইকেলের চাকা, এবং এই যে এই চাকার কেন্দ্র থেকে এইগুলো হচ্ছে এই যে ছোট ছোট যে স্পকগুলো থাকে, তারগুলো বা রডগুলো বলি, এটা হচ্ছে, এটাই তাহলে ব্যাসার্ধ। আর
এখন আর এই যে চতুর্দিকে যেটা থাকে এটা টায়ার বলি আমরা, এই টায়ারটার যে দৈর্ঘ্য সেটাই কিন্তু পরিধি, টায়ারটার দৈর্ঘ্যই পরিধি। এখন আমি যদি বলি আর এর মান হচ্ছে 1 মিটার, আর এর মান হচ্ছে 1 মিটার, তাহলে এখন যদি বলি যে এই টায়ারটার দৈর্ঘ্য কত, তাহলে 2 পাই গুণিত 1, তাহলে 1 দিয়ে গুণ করলে এটা কত হলো 2 পাই মিটার। ওকে, আমরা গুণটা করলাম না, তাহলে 2 পাই মিটার। ওকে, এখন এই পরিধি দিয়ে আমরা বাস্তব জীবনে কি কাজে লাগাই? এই যে পরিধিটা যত বড়, এখন যদি বলি যে এই সাইকেলের চাকাটা এখান থেকে ঘোরা শুরু করলো, অর্থাৎ পাক খাবে, এখন ঘুরবে, ঠিক আছে? তাহলে যেখান থেকে ঘুরতে শুরু করেছে, যেই এইখানে এই বিন্দুটা মাটিতে আছে, এখন পুরো এক পাক ঘুরে এই জায়গাতে আসলে এইটা আবার কি হবে, আবার এখানে মাটিতেই থাকবে এটা। তাহলে এই যে এখান থেকে এই জায়গাটুকু গেছে, এটাই কিন্তু এই টায়ারটার দৈর্ঘ্য অর্থাৎ পরিধি। ওকে, তার মানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম একটা বৃত্তের পরিধি বা একটা টায়ারের পরিধি যা হবে, এই টায়ারটা এক পাক ঘুরলে ঠিক অত দূরত্বই কিন্তু অতিক্রম করবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে একটা বৃত্তের পরিধি যা হবে, ওই বৃত্তটাকে যদি আমরা এক পাক ঘুরাই, ঠিক ওই দূরত্বই এটা অতিক্রম করবে। এখন যদি প্রশ্নটা এভাবে করে যে একটি চাকার ব্যাসার্ধ, কি প্রশ্ন করলো? একটি চাকার ব্যাসার্ধ, বললো যে একটি চাকার ব্যাসার্ধ 4 মিটার, কথার কথা বললো যে একটি চাকার ব্যাসার্ধ 4 মিটার। এখন বললো এই চাকাটি 20 বার ঘুরলে কত মিটার যাবে? কি বলছে? এই চাকাটি 20 বার ঘুরলে কত মিটার যাবে? তাহলে আমরা প্রথমে কি করব? পরিধি বের করব। তো পরিধি কি? পরিধি হচ্ছে 2 পাই আর, তাহলে সমান কত? 2 × পাই × 4 মিটার আছে, তাহলে 4 × 2 = 8 পাই। এখন বলছে কয়বার ঘুরবে? 20 বার, তাহলে একবার ঘুরলে যায় এখানে, তাহলে 20 বার ঘুরলে কত? 20 × 8 পাই, তাহলে 20 × 8 পাই কত? 8 × 2 = 16, 160 পাই। এটাই হবে তখন কি আমার অ্যান্সার। তাহলে যে কোনো চাকার ব্যাসার্ধ দিয়ে যদি বলে এটা 20 পাক, 30 পাক, 40 পাক ঘুরলে কত দূর যাবে, আমরা কি বের করতে পারবো? ইজিলি বের করতে পারবো। তাহলে প্রথমে পরিধি বের করব, এটা পরিধি যেটুকু পেলাম সেটা হচ্ছে একবার ঘুরলে যায়, তাহলে যতবার ঘুরবে তত দিয়ে আমরা কি করব? গুণ করব। ওকে, এই প্রশ্নটা অনেক সময় উল্টো ভাবেও হয়। উল্টো ভাবে কিভাবে হয়? এভাবে প্রশ্নটা করতে পারে যে বললো যে একটি চাকার ব্যাসার্ধ হচ্ছে 4 মিটার, কিন্তু প্রশ্নটা এবার এভাবে করলো যে একটি চাকার ব্যাসার্ধ 4 মিটার, কিন্তু এটা 200 মিটার যেতে কত পাক ঘুরবে। এর আগে বলেছে এত পাক ঘুরলে কত মিটার যাবে, এবার প্রশ্ন করেছে এত মিটার যেতে কত পাক ঘুরবে। তাহলে বললো কি যে 200 মিটার যেতে 200 মিটার যেতে কতবার ঘুরবে। দেখো এই প্রশ্নটা কিন্তু উল্টে গেল। তাহলে এবার কত মিটার যাচ্ছে দেওয়া আছে, কতবার ঘুরবে বের করতে হবে। তাহলে আচ্ছা বলো তো দেখি, এখানে 4 মিটার যদি হয় ব্যাসার্ধ, তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা পরিধিটা বের করে নিলাম। পরিধি কত পেলাম? 8 পাই। আচ্ছা 8 পাই এখানে যায় কয়বার ঘুরলে? একবার ঘুরলে। তাহলে একবার ঘুরলে যদি এখানে যায়, তাহলে 200 মিটার যেতে কতবার ঘুরবে? 200কে যদি আমরা ভাগ করে দিই তাহলে পেয়ে যাব না? তাহলে পাক সংখ্যা, তাহলে পাক সংখ্যা আমরা কিভাবে পাবো? কতবার ঘুরবে? পাক সংখ্যা আমরা কিভাবে পাবো? দূরত্ব বাই পরিধি। ওকে, দূরত্ব বাই পরিধি। তাহলে এইটুক যদি আমরা মনে রাখি যে পাক সংখ্যা সমান দূরত্ব বাই পরিধি, তাহলে দূরত্ব কত? 200 মিটার বাই 8 পাই। ওকে, এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে 8 দিয়ে যদি ভাগ করি, 8×25=200, তাহলে 25/25/পাই। ওকে, এতবার। তাহলে কি আমরা উত্তর পেয়ে গেছি না? উত্তর পেয়ে গেছি। তাহলে যদি আমাকে যেভাবে প্রশ্ন করো এত মিটার যেতে কতবার ঘুরবে, যদি কতবার ঘুরবে জিজ্ঞেস করে, দূরত্বটাকে পরিধি দিয়ে ভাগ করে দিব। আর যদি এত পাকে কত দূর যাবে, তাহলে তো আমরা খুব সহজেই আগে পরিধি বের করে কতবার বলেছে সেটা দিয়ে কি করব? গুণ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এটা তো শিখলাম। এবারে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্ষেত্রফল। ওকে, তাহলে ক্ষেত্রফল নিয়ে আমরা একটু কথা বলি এবার। আমরা এই জায়গাতে একটা বৃত্ত এঁকেছি। দেখো এখানে একটা বৃত্ত আমরা এঁকেছি। আমরা বৃত্তের পরিধি কি জানলাম? যে এই যে বক্ররেখাটা, চতুর্দিকে যে বক্ররেখাটা, এই রেখাটার দৈর্ঘ্য হলো পরিধি। আর ক্ষেত্রফল হচ্ছে এই রেখাটার মধ্যে যে জায়গাটুকু ঘেরা রয়েছে, এই যে সমতলস্থ যে জায়গাটুকু, এই জায়গাটুকু, টোটাল জায়গাটুকু কতটুকু, এই জায়গাটুকুই হলো ক্ষেত্রফল। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো πr²। ওকে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr²। অর্থাৎ ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো। যদি আমি বলি এটার ব্যাসার্ধ 3 মিটার, তাহলে ক্ষেত্রফল কত? পাই গুণিত 3²। এবার কি হবে? বর্গ মিটার। কি হলো এটা? ক্ষেত্রফলের একক হলো বর্গ মিটার। তাহলে পাই, তাহলে 3×3 = 9 পাই বর্গ মিটার। কি আমরা কি উত্তর বুঝতে পেরেছি? একইভাবে যদি 4 বলে, 4 মিটার যদি বলে যে ব্যাসার্ধ, তাহলে ক্ষেত্রফল কত হবে? 4², 4×4 = 16 বর্গ মিটার। ওকে, এখন যদি এরকম বলে যে একটি বৃত্তের ব্যাসার্ধ আগে ছিল হচ্ছে আর,
তাহলে ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। এখন বললো যে এই ব্যাসার্ধটাকে আমি 3 গুণ বাড়াই দিলাম। কয় গুণ বাড়াই দিলাম? ব্যাসার্ধটাকে যদি 3 গুণ বাড়াই দিই তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? 3r। আচ্ছা ব্যাসার্ধ যদি এবার হয়ে যায় 3r, তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই 3r স্কোয়ার। কারণ ব্যাসার্ধ আগে ছিল আর, এই জন্য আর স্কোয়ার। এখন ব্যাসার্ধকে 3 গুণ করে দিয়েছি। ব্যাসার্ধটা 3 গুণ করা মানে কি? বৃত্তটা কি হয়েছে? এই যে ব্যাসার্ধটাকে 3 গুণ করে দিয়েছি মানে বৃত্তটা কি হয়ে গেল? বৃত্তটা বড় হয়ে গেল, তাই তো? আচ্ছা তাহলে ক্ষেত্রফল কি হবে? বেশি হবে। ক্ষেত্রফল কত বেশি হবে দেখার বিষয়। তাহলে যদি ক্ষেত্রফল আমরা বের করি পাই 3r স্কোয়ার, তাহলে পাই 3 3 9r স্কোয়ার। 9টা যদি সামনে নিয়ে আসি 9 পাই আর স্কোয়ার। আচ্ছা এইটুক তো আগের বৃত্তটার ক্ষেত্রফল ছিল, আর এটা হলো পুরোটা হলো এখন নতুন বৃত্তটার ক্ষেত্রফল। আচ্ছা বলো তো এই পায়ের স্কোয়ারের থেকে 9 পায়ের স্কোয়ার কয় গুণ বেড়ে গেছে? 9 গুণ। ব্যাসার্ধ বাড়াইছিলাম কয় গুণ? 3 গুণ। আর ক্ষেত্রফল বেড়ে গেছে কয় গুণ? 9 গুণ। কেন এরকম হলো? কারণ এখানে স্কোয়ার রয়েছে। তার মানে আমি ব্যাসার্ধ যত গুণ করব, আমি যদি এখানে 3 গুণ করি এখানে হবে 9 গুণ। আমি যদি এটা 4 গুণ করি তাহলে এটা কত হবে? 4 4 16 গুণ। আমি যদি এখানে 5 গুণ করি 5 স্কোয়ার, 5 5 কত গুণ হবে? 25 গুণ। যদি 6 গুণ করি 6 6 কত গুণ? 36 গুণ হবে। তার মানে বৃত্তের ব্যাসার্ধকে আমি যত গুণ করব ক্ষেত্রফল ঠিক তার স্কোয়ার গুণ বেড়ে যাবে। এটা শুধু ব্যাসার্ধ না, ব্যাস নিয়ে কথা বললেও হবে। অর্থাৎ আমি যদি এখানে ব্যাসার্ধ না নিয়ে ব্যাস নেই, অর্থাৎ পাই আর স্কোয়ার, এটা ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের। এখন যদি আমি বলি আরটা ব্যাসার্ধ না নিয়ে আমি পুরো ব্যাসটাকে নিই, আমি বললাম এই যে এখান থেকে এই পুরো ব্যাসটা হলো ডি। পুরা ব্যাসটা কত বললাম? এখান থেকে এইটুকু পুরা যে ব্যাস, অর্থাৎ একটা বৃত্তের পুরা ব্যাসটাকে বললাম ডি। এখান থেকে এইটুকু হলো ডি। তাহলে এটি যদি ডি হয় তাহলে অর্ধেকটা কত হবে? অর্ধেকটা হবে ডি বাই 2। তাহলে এটা হলো কি? এবার এটা হলো আমার ব্যাসার্ধ। তাহলে এবার ক্ষেত্রফল কি হবে? পাই ব্যাসার্ধ কত? ডি বাই 2। তাহলে ডি বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হলো? পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে এটা 4টা যদি সামনে নিয়ে আসি 1/4 পাই ডি স্কোয়ার। দেখো ক্ষেত্রফলের জায়গায় কিন্তু আবার সেই স্কোয়ার থেকেই গেল। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো আমি ব্যাসার্ধ বলি আর ব্যাস বলি, আমি এটাকে যদি 3 গুণ করি ক্ষেত্রফল 9 গুণ হবে। ব্যাসকে যদি 3 গুণ করি ক্ষেত্রফল কয় গুণ হবে? 9 গুণ। ব্যাসকে যদি 4 গুণ করি বা ব্যাসার্ধকে 4 গুণ করি ক্ষেত্রফল হবে 16 গুণ। অর্থাৎ যত গুণ করব তার স্কোয়ার গুণে ক্ষেত্রফলটা বেড়ে যাবে। ওকে, আমরা এটা মাথায় রাখবো। ওকে, এবার আমরা বেশ কিছু কাজ এখান থেকে করব। এই রিলেটেড যে প্রশ্নগুলো আসে এখান থেকে এই জিনিসটা একটু দেখার চেষ্টা করব পরিধি এবং ক্ষেত্রফল থেকে। ওকে, আমরা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করা যায় বিষয়গুলো বুঝতে পারবো। ওকে, আমরা বললাম এটা একটা বৃত্ত। এই বৃত্তের এটা হচ্ছে ও একটা কেন্দ্র। আমরা এখান থেকে একটা উপচাপ কেটে নিলাম, একটা এ বি একটা দিয়ে একটা উপচাপ, এই যে চাপ কাটলাম। আমরা বললাম এই চাপটা কেন্দ্রে x ডিগ্রি কোণ তৈরি করেছে। আচ্ছা বলো তো আমরা এই টোটাল পরিধিটার দৈর্ঘ্য কিন্তু জানি। টোটাল পরিধিটার দৈর্ঘ্য কত? টোটাল পরিধির দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর। আচ্ছা এই চাপটুকু কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? x ডিগ্রি। এখন আমি যদি বলি এই টোটাল বৃত্তটাই তো একটা চাপ, টোটাল বৃত্তটাই চাপ, এই চাপটার দৈর্ঘ্য কত? 2 পাই আর। তো এই চাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করেছে বলো তো দেখি। আচ্ছা আমি যদি এখানে একটু বুঝাই, তাহলে আমি বললাম এই চাপটা কেন্দ্রে কোণ তৈরি করেছে x ডিগ্রি। আমি যদি চাপটাকে আরো বাড়াই তাহলে কেন্দ্রের কোণটা কত ডিগ্রি হয়ে যাবে? 180 ডিগ্রি। আমি যদি আরো বাড়াই কেন্দ্রের কোণটা 270। এভাবে যদি যেখান থেকে শুরু করেছিলাম ওখানে ফিরে আসি, কোণটা কত ডিগ্রি হয়ে যাবে? 360 ডিগ্রি। অর্থাৎ এই পুরো বৃত্তটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? 360 ডিগ্রি। ওকে, এখন 360 ডিগ্রি যদি কোণ হয় তাহলে চাপের দৈর্ঘ্য কত হবে? চাপের দৈর্ঘ্য হবে 2 পাই আর। এখন প্রশ্ন করছে যে এই চাপটুকুর দৈর্ঘ্য কত, অর্থাৎ যে এবি চাপটুকু, এই চাপটুকুর দৈর্ঘ্য কত? শুধু এই পরিধিটুকু আমার দরকার, এইটুকু আমার দরকার। ঠিক আছে, এইটুকু দৈর্ঘ্য কত? এইটুকু দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? খুব ইজি। তাহলে আমরা বলবো যে কোণ যদি 360 ডিগ্রি হয়, অর্থাৎ পুরো কোণটা যদি নেই, তাহলে চাপের দৈর্ঘ্য কত হবে? চাপের দৈর্ঘ্য হবে, অর্থাৎ পুরো পরিধিটাই চাপ হিসেবে চলে আসবে এবার, সমান 2 পাই আর। তাহলে 1 ডিগ্রি হলে চাপের দৈর্ঘ্য কত হবে? 2 পাই আর বাই 360। আর যদি x ডিগ্রি হয় এইটুকুর জন্য কত হবে? তাহলে x ডিগ্রি হলে চাপের দৈর্ঘ্য হবে 2 পাই আর x বাই 360। যদি কাটাকাটি করি 18 দুগুণে 36, তাহলে কত হলো? 180। তাহলে সমান পাই আর x বাই 180 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? যে x ডিগ্রি কোণ, অর্থাৎ কেন্দ্রে যদি একটা কোণ তৈরি হয় x ডিগ্রি, তাহলে চাপের দৈর্ঘ্য হবে পাই আর x বাই 180। আমরা এই জিনিসটা নৈর্ব্যক্তিক প্রশ্ন করার জন্য মনে রাখবো যে চাপের দৈর্ঘ্য সমান পাই আর এক্স বাই 180। এখন আমাকে যত ডিগ্রি কোণ দেওয়া হোক না কেন, এখানে যদি বলে যে 20 ডিগ্রি কোণের জন্য চাপের দৈর্ঘ্য কত, যদি বলে যে একটি চাপ কেন্দ্রে 20 ডিগ্রি কোণ তৈরি করেছে, ওই চাপটার দৈর্ঘ্য কত, তাহলে আমরা কি বলবো? যে 20 ডিগ্রি কোণ তৈরি করেছে, তাহলে পাই আর ইন্টু 20 বাই
180, তাহলে ইন্টু এটা 20 দিয়েছিলাম, তাহলে যদি কাটাকাটি করি 0 0 কাটা গেল, 9 দুগুণা 18, তাহলে কত হলো পাই আর বাই 9। তাহলে কি আমরা বুঝতে পেরেছি? তাহলে কেন্দ্রে কোণ এখন যত ডিগ্রি দেওয়া হোক না কেন আমরা কিন্তু চাপের দৈর্ঘ্য বের করতে পারবো। যদি এখন এক্স না বলে যদি বলে এম, তাহলে কি হবে পাই আর এম বাই 180, যদি বলে ওয়াই তাহলে পাই আর ওয়াই বাই 180। তাহলে এই জায়গাটুকু আমরা মনে রাখবো যে চাপের দৈর্ঘ্য যদি বের করতে হয় কেন্দ্রে কোণ দেওয়া থাকে তাহলে আমরা এটা খুব সহজেই বের করতে পারবো। আচ্ছা, এটা তো গেল হচ্ছে চাপের দৈর্ঘ্য নির্ণয় করার কথা। আচ্ছা, এবার আর একটা কথা বলবো ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। আচ্ছা, আমরা জানলাম যে বৃত্তের ক্ষেত্রফল কতখানি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ই স্কোয়ার, অর্থাৎ টোটাল বৃত্তটার ক্ষেত্রফল কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখন যদি বলে না আমরা টোটাল টুকুর ক্ষেত্রফল চাই না, আমরা এই জায়গাটুকুর ক্ষেত্রফল চাই, এই জায়গাটুকুর ক্ষেত্রফল কত আমরা বের করতে চাই। আচ্ছা বলো তো এই টোটাল টুকুর ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার, এখানে কত ডিগ্রি কোণের জন্য 360 ডিগ্রি, তাহলে একইভাবে কি বলতে পারি না 360 ডিগ্রি কোণের জন্য, কোণের জন্য ক্ষেত্রফল, কোণের জন্য ক্ষেত্রফল সমান কত পাই আর স্কোয়ার। তাহলে 1 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই 360, তাহলে অতএব এক্স ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এক্স বাই 360 ডিগ্রি। এই জায়গাটুকুকে বলা হয় বৃত্তকলা। কি বলা হয় এই জায়গাটুকুর ক্ষেত্রফলকে বলা হয় বৃত্তকলা। কি বলা হয় বৃত্তকলা। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কতখানি পাই আর স্কোয়ার এক্স বাই 360। তাহলে আমরা দুটো জিনিস এখান থেকে মনে রাখবো, যদি একটা বৃত্তের এরকম একটা বৃত্ত দিয়ে যদি বলে একটা চাপ কেন্দ্রে এক্স ডিগ্রি কোণ তৈরি করেছে, তাহলে এই চাপটার দৈর্ঘ্য কত, চাপের দৈর্ঘ্য যখন বের করতে বলা হচ্ছে, চাপের দৈর্ঘ্য যখন বের করতে বলা হচ্ছে পাই আর এক্স বাই 180, এটা আমরা মাথায় রাখবো, সহজেই তাহলে উত্তরগুলো করবো এবং আমরা বুঝলাম কিভাবে হয় এটা। এবং ক্ষেত্রফল যদি বের করতে বলে, যে ওই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে পাই আর স্কোয়ার এক্স বাই 360। তাহলে এই জায়গাটুকু আমরা দিয়ে আমরা ওই কাজটুকু করে ফেলতে পারবো। ওকে, নেক্সট আমরা যে প্রশ্নগুলো দেখে এসেছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর একটু আমরা করতে চাই। আজকে ক্লাসের শুরুতেই এই প্রশ্নগুলো দিয়ে আমরা শুরু করেছিলাম, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এই নিবন্ধনেরই। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথম প্রশ্নটা একটু দেখি, যে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত নেওয়া হয়েছে, এই যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তটা বলছে একটা চাপ কেন্দ্রে এক্স ডিগ্রি কোণ তৈরি করেছে, এই যে আর হচ্ছে ব্যাসার্ধ, বলছে যে চাপের দৈর্ঘ্য কত, এটা আমরা উত্তর অলরেডি করে আসলাম একটু আগে পাই আর এক্স বাই 180। যদি এরকম না বলে ক্ষেত্রফল বলতো তাহলে কি হতো পাই আর স্কোয়ার এক্স বাই 360। তাহলে এখানে যদি এক্স না বলে যদি অন্য কিছু বলতো বা 10 বা 20 ডিগ্রি বলতো আমরা তাও হিসাব করে বলতে পারতাম। যাই হোক, এটা প্রশ্নের উত্তর আমরা করে ফেলেছি। নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি, নেক্সট প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে আমরা নেক্সট প্রশ্নটার উত্তর আমরা যদি একটু করার চেষ্টা করি, এখানে কি বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। ওকে, একটি বৃত্তের ক্ষেত্রফল কি বলছে একটি বর্গের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা যদি এই জায়গাটুকু নিয়ে কাজ করি, যে একটা বৃত্তের ক্ষেত্রফল কতটুকু, একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। একটা বর্গের ক্ষেত্রফল কতটুকু, একটা বর্গের ক্ষেত্রফল, একটা বর্গ যদি এটা আমি আঁকি, একটা বাহু যদি হয় এ, এই বাহুটাও তাহলে প্রত্যেকটা বাহু, বর্গের 4 বাহু পরস্পর কি সমান, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে, এই জায়গাটার ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। আর পরিসীমা কি হবে, পরিসীমা মানে কি 4 বাহুর যোগফল, পরিসীমা মানে কি এই যে 4টা বাহুর যোগফল, তাহলে পরিসীমা হবে কি 4a। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল, এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল, আর এটা কি বর্গের পরিসীমা। ওকে, আর বৃত্তের ক্ষেত্রফল কি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর বৃত্তের পরিসীমা কি 2 পাই আর, পরিসীমা মানে পরিধি আর কি। তাহলে পরিসীমা হচ্ছে 2 পাই আর, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। এখন প্রশ্নে বলেছে যে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা সমান। কি বলেছে, এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা কি সমান। তাহলে আমরা কি দেওয়াই আছে যে এই স্কোয়ার সমান পাই আর স্কোয়ার, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল কি দেওয়া আছে সমান। তাহলে এখান থেকে যদি আমি এর মান বের করি, তাহলে এটা কি হবে রুট ওভার পাই আর স্কোয়ার। এখন তাহলে স্কোয়ার রুট কেটে কি হবে, স্কোয়ার রুট কেটে আরটা বাইরে বের হয়ে আসবে আর পায়ের উপরে রুটটা থেকে যাবে, তাহলে আর রুট পাই থাকলো। এবার তাহলে বলো দেখি পরিসীমাটা কত হবে, তাহলে পরিসীমা এর মান যদি পাই, তাহলে বর্গের বর্গের পরিসীমা কি দাঁড়াবে, বর্গের পরিসীমা ইকুয়াল টু কি দাঁড়াবে, বর্গের পরিসীমা ইকুয়াল টু 4a। তাহলে 4 এর মান কত আর রুট পাই, এটা কার পরিসীমা পেলাম,
বর্গের পরিসীমা। তাহলে দেখো এই যে শর্তটা দিয়েছিল একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার, বর্গের ক্ষেত্রফল এই স্কোয়ার, দুটাকে সমান করলাম, এর মানটা বের করলাম, এর মানটা বের করে আমরা বর্গের পরিসীমা বের করলাম যে 4r√π। এখন প্রশ্ন করেছে তাদের পরিসীমার অনুপাত কত, তাহলে কার পরিসীমাটা আগে বসাবো, বৃত্তের কথা আগে দেখা হয়েছে, তাহলে বৃত্তের পরিসীমা, তাহলে বৃত্তের পরিসীমা কত 2π আর আগে বসালাম, অনুপাত বর্গের পরিসীমা কত পেয়েছি 4r√π। তাহলে এখানে আর আর কেটে গেল, আর কেটে গেল, আর 2 দুগুণা কত হলো, 2 দুগুণা 4, এখানে থাকলো পড়ে শুধু কি পাই অনুপাত, এখানে থাকলো কি 2√π। তাহলে কি আমরা রেজাল্টটা কি বুঝতে পেরেছি, রেজাল্টটা আশা করা যায় আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে এই যে ক্ষেত্রফলের বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি আর এই প্র্যাকটিসগুলো এই কাজগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি, এই কাজগুলো আমরা দ্রুতই করে ফেলতে পারবো। নেক্সট প্রশ্ন ছিল 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। আচ্ছা, এই যে একটা আমরা বৃত্ত নিয়েছি, বৃত্তটার ব্যাসার্ধ কয় সেন্টিমিটার, এই যে আমরা বৃত্তটার ব্যাসার্ধ বলেছি এই যে 2 সেন্টিমিটার, ওকে। আর কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে, এই যে কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে, এখান থেকে 5 সেন্টিমিটার দূরে কোনো বিন্দু হতে একটা স্পর্শক এঁকেছি, স্পর্শকটাকে এবি, এই যে চিত্রটা আমরা তাহলে এখানে যা যা বলা হয়েছে চিত্রটা এঁকেছি। তাহলে ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু, সেখান থেকে আমরা একটা স্পর্শক এঁকেছি, স্পর্শকটা দৈর্ঘ্য এবি দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে। আচ্ছা বলো তো, আমরা একটু আগে শিখে এসেছি যে স্পর্শক এবং ব্যাসার্ধ লম্ব হবে, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ হলে আমরা পিথাগোরাসের সূত্র কাজে লাগাতে পারবো, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কোয়ার এই যে ওবি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, মানে কি লম্ব মানে ও এ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এবি স্কোয়ার, তাহলে মান বের করতে হবে কার এবি, এবিটাকে ডানে রেখে দিয়ে ও এটাকে নিয়ে আসলাম, এই যে ও এ নিয়ে আসলাম, ওবি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার সমান এবি স্কোয়ার, তাহলে ওবির মান কত ছিল 5, 5 5 25, আর ও এর মান ছিল 4, 2, তাহলে 2 দুগুণা 4, তাহলে সমান এবি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ারের মান কত পেলাম 25 থেকে 4 বাদ দিলে 21, তাহলে এবি ইকুয়াল টু কত দাঁড়ালো, এবি ইকুয়াল টু রুট ওভার এই স্কোয়ারটা এদিকে রুট হয়ে গেল রুট ওভার 21। এবারে হচ্ছে কথা যে রুট ওভার 21 মান আমরা কেমন করে বের করব। আচ্ছা বলো তো, রুট ওভার 21 এখানে যদি 21 না থেকে 16 থাকতো তাহলে কি হতো, রুট ওভার 16 মানে তুমি করতে 4 4 16, যদি এখানে রুট ওভার 16 না থেকে 25 থাকতো তুমি কি করতে 5 5 25। আচ্ছা তাহলে বলো তো, তাহলে 16 থেকে 25 এর মধ্যে যদি কোনো মান থাকে রুট ওভার 21, তাহলে তার উত্তরটা কত হবে 4 থেকে 5 এর মধ্যে, তাই 4 থেকে 5 এর মধ্যে মানে উত্তর ক। তাহলে এটা এই যে আমার রেজাল্টটা, এই রেজাল্টটা করে দেখার দরকার নেই, আমার কষ্ট করতে হবে না, এই রেজাল্টের উত্তর হচ্ছে ক। এইভাবে আমরা চিন্তা করব। তাহলে যে 4 4 16 আর 5 5 25 বেশি হচ্ছে, তাহলে মাঝামাঝি, তাহলে 4.5, এটা আমরা আশা করি এই জিনিসটা বুঝেছি। নেক্সট প্রশ্ন ছিল বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়। আমরা এটার উত্তর অলরেডি আমরা বুঝিয়ে এসেছি যে ব্যাস বা ব্যাসার্ধ আমরা যত গুণ বৃদ্ধি করব, ব্যাস বা ব্যাসার্ধ আমরা যত গুণ বৃদ্ধি করব ক্ষেত্রফল ঠিক তার স্কোয়ার গুণে বেড়ে যাবে, ব্যাস বা ব্যাসার্ধ যত গুণ বৃদ্ধি করব ক্ষেত্রফল তার স্কোয়ার গুণে বেড়ে যাবে। অর্থাৎ আমরা যদি ব্যাস বাড়াই 3 গুণ, ক্ষেত্রফল বাড়বে 3 3 বা 3 স্কোয়ার সমান 9 গুণ, যদি ব্যাস বাড়াই 4 গুণ তাহলে ক্ষেত্রফল বাড়বে 4 স্কোয়ার সমান 16 গুণ, যদি ব্যাস বাড়াই 5 গুণ বা ব্যাসার্ধ বাড়াই 5 গুণ ক্ষেত্রফল বাড়বে 25 গুণ। কেন বাড়বে এটা আমরা একটু আগেই করে এসেছি। তাহলে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এই প্রশ্নটা উল্টো করেও হতে পারে, বৃত্তের ব্যাস যদি 3 ভাগ করা হয় ক্ষেত্রফল কয় ভাগ হয়ে যাবে, সেক্ষেত্রে 9 ভাগ হয়ে যাবে। যদি বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যদি 4 গুণ 4 ভাগ করা হয় তাহলে ক্ষেত্রফল কয় ভাগ হয়ে যাবে, 4 4 16 ভাগ। তো ওকে, আজকে আর বেশি কথা নয়, বৃত্ত নিয়ে আমরা আজকের ক্লাস শেষ করলাম। এরপরও যদি কারো মনে কোনো প্রশ্ন আসে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বা আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো, কোনো সমস্যা নাই, আমরা উত্তর করবো। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো সবাই, খোদা হাফেজ।